প্রিয় দর্শক, বিএনপি রাজনীতিটা এখন সারা দেশে কেমন চলছে এটা নিয়ে আমার মনে হয় একটু আলোচনা করা দরকার এই কারণে যে অনেকেই ইদানিং বলা বলি করেন যে বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে, কারণ তারা মনে করে যে নির্বাচনটা হলে তারা নির্বাচনে বিজয়ী হবে এবং সরকার গঠন করবে। তো যে দলটা বিজয়ী হলে সরকার গঠন করবে বলে তারা নিজেরাও মনে করে, অনেক সাধারণ মানুষও মনে করে, সেই দলটা নিয়ে কিন্তু আমার মনে হয় একটু আলোচনা হওয়া দরকার। এই অর্থে যে যারা ক্ষমতায় যাবে তারা আসলে ক্ষমতায় যাওয়ার পর কি করবে, তারা কি আমাদের ভাগ্য পাল্টে দিতে পারবে? এই কথা ঠিক। বিএনপি বাংলাদেশে, আমি আগের বিএনপির কথা বাদ দিই, অনেকেরই স্মরণে নেই, আমাদেরও তো স্মরণে আছে যে আমরা যদি 90-এর পর থেকে ধরি, বিএনপিতে দুইবার ক্ষমতায় এসেছিল। আসলে আরো একবার এসেছিল 96 সালে, ওটা অল্প সময়ের জন্য, ওটা না আসার মতোই, কিন্তু পূর্ণাঙ্গভাবে তারা 2 দফা ক্ষমতায় ছিল। তারা কেমন করেছে, কি করেছে না করেছে সেটা অনেকেরই স্মৃতিতে এখন জল করছে। সেই স্মৃতির কথা যদি আমি নাও ধরবো এই কারণে যে আমরা দেখেছি এরপর বিএনপির নেতৃত্বে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। বিএনপির মূল নেতৃত্বে তারেক রহমান এসেছেন এবং উনি ইদানিংকালে গত কয়েক বছরে ওনার কথাবার্তায়, আচার আচরণে, বিভিন্ন কর্মকাজে, মানে কর্মকাণ্ডে আমরা যে পরিবর্তন দেখছি, যে আধুনিকতা দেখছি, সেটা আমাদেরকে আশাবাদী করে তুলেছে। কিন্তু সমস্যাটা হলো কি, তারেক রহমানের যদি দলের মূল নেতা হয়, এই মূল নেতার চিন্তা ভাবনা বা কর্মকাণ্ড বা পরিণতি বোধ, এটা কি আমরা বিএনপির সকল স্তরে তার কোনো প্রতিফলন দেখতে পাচ্ছি? এই আলোচনাটা করার জন্য আজকের এই আলোচনার অবতারণা। আমরা কি দেখছি গত কয়েকদিনে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি বিভিন্ন তৃণমূল পর্যায়ে, মাঠ পর্যায়ে আমরা কিন্তু বিএনপির চাঁদাবাজির একটা মহোৎসব দেখতে পাচ্ছি। যে চাঁদাবাজির কাজগুলো আগে আওয়ামী লীগের লোকরা করতো, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকজন করতো, সেটা কিন্তু বিএনপির অনেক লোকজন করছে বলে আমরা অভিযোগ পাচ্ছি। আমি নিজেও আমার এই চ্যানেলে আমি একটা জরিপের মতো করেছিলাম। সেই জরিপে আমি প্রশ্ন করেছিলাম যে প্রত্যন্ত অঞ্চলে যে চাঁদাবাজি চলছে এখনো, সেই চাঁদাবাজিটা আসলে কারা করছে। দেখা গেছে এখানে 70% বেশি লোক বলছে যে বিএনপির লোকজন করছে। কেন আমরা বিএনপির নামটা কেন শুনতে পাবো? আমরা তো শুনতে পেতে চাই না। একটা কমন একটা অজুহাত আছে, আমাদের তো অনেক বড় দল, এই জন্য পারি না। কোথায় আমাদের নেতা তারেক রহমান, উনি তো অনেক দল থেকে বের করে দিচ্ছেন এবং দলের পক্ষ থেকে অনেক জায়গায় মামলা পর্যন্ত করা হচ্ছে। এরকম ইতিহাস আসলে নাই, অতীতে নাই, কিন্তু আমি কখনো এর আগে দেখিনি যে দলের কোনো একজন আপনার তৃণমূল পর্যায়ের কর্মীর অপরাধের জন্য দলের পক্ষ থেকেই মামলা করা হয়, এমনি আগে কখনো দেখিনি। এটা অবশ্যই একটা ইতিবাচক ব্যাপার, খুব ভালো ব্যাপার, কিন্তু সেটা কি অন্য এলাকার জন্য প্রভাব বিস্তার করতে পারছে? অন্য এলাকার নেতা কর্মীকে বিন্দু মাত্র বিচলিত করতে পারছে না। কেন পারছে না? এটা কি একটু গবেষণা করে দেখেছেন কেন পারছে না? আর কোনো কারণ নয়। মূল কারণ হলো যে অন্যান্য জায়গায় এই দলের যে বিভিন্ন কেন্দ্রীয় লিডার অথবা আঞ্চলিক লিডার, তারা কিন্তু ওই লোকগুলিকে এক ধরনের আশকারা দিচ্ছে। তারেক রহমান যেভাবে দল চালাতে চাচ্ছেন সেভাবে কি পারছেন? এই যে আশকারা যারা দিচ্ছেন, মনে করেন জেলা পর্যায়ের লোক, তার কি কেন্দ্র পর্যন্ত লাইন নেই? আছে। কেন্দ্রের অনেক নেতা কি তাকে সাপোর্ট করেন না? করেন, এটি বাস্তবতা। তারেক রহমান যেভাবে চান তার সেন্ট্রাল কমিটি কি সেভাবে চলে না? এটি বাস্তবতা। কেন চলে না, কিভাবে চালাতে হবে ওনারা বুঝবেন, ওই আলোচনায় আমি যাব না। কিন্তু ঘটছেটা কি, আমি আজকে খালি গত এক সপ্তাহের কিছু উদাহরণ আপনাদের দিতে চাই। আমি দেখুন, এই আলোচনাগুলো আমি এইভাবে এতটা হয়তো করতাম না, কিন্তু একটা ঘটনার কথা উল্লেখ করি। সেটা হলো আজকে যেটা ঘটেছে রামপুরে 30 রবিবার রাতের বেলা, 30 মার্চ সন্ধ্যায় এই ঘটনাটা ঘটেছে লক্ষ্মীপুরের রামগঞ্জে। একজন বিএনপি নেতা আহত হয়েছেন। আহত কেন হয়েছেন
সেটাও ইন্টারেস্টিং। এবং এই বিএনপি এতটাকে খুব বিখ্যাত একজন ব্যক্তি, সে আলোচনায় আসছি। ইন্টারেস্টিং বিষয় হলো যে ছাত্রলীগের একজন নেতা তার বাড়িতে বিএনপির কয়েকজন লোক, কয়েক গ্রুপের লোক হামলা চালিয়েছে, কয়েকটা গ্রুপের লোক। সেখানে ওখানকার স্থানীয় বিএনপির একজন নেতা আজিজুর রহমান বাচ্চু মোল্লা, উনি গিয়েছিলেন থামানোর জন্য, এবং থামাতে তো পারেনি, উল্টো বিএনপির লোকরা তার উপরে অ্যাটাক করেছে যে কেন সে থামাতে গেল। এখন এই বাচ্চু মোল্লা লোকটাকে, এই আজিজুর রহমান বাচ্চু মোল্লা হলো আমাদের এই সরকারের একজন গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী উপদেষ্টা মাহফুজ আলমের বাবা। মাহফুজ আলমের বাবা সেখানকার ইসাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। মাহফুজ আলমের বাবা সে তো বিএনপি করতেই পারে, তা আমার কোনো প্রবলেম নাই, কিন্তু লক্ষ্য করুন তার দুটো পরিচয়। একদিকে সে বিএনপি করেন, বিএনপি একজন নেতা, আরেকদিকে উনি একজন উপদেষ্টার পিতা। এরকম একজন ব্যক্তিকেও কিন্তু বিএনপির যে যায় নাকি ছাত্রলীগের একজন নেতাকে ধরতে গেল, মারতে গেল, বাধা দেওয়ার কারণে তার উপরে অ্যাটাক করলো। এখন আমার প্রশ্ন হলো, ছাত্রলীগের একজন নেতা সে তার বাড়িতে আসছে শুনে নিয়ে, তাকে বিএনপি ছাত্রদের লোক মারতে যেতে হবে কেন? এটা কিছু ন্যায় নীতিপূর্ণ কাজ? বিএনপিকে এই কথা বলে যে যেখানে তোমরা কোন ছাত্রলীগের পরিবার পাবা অথবা ছাত্রলীগ আগে করতে, এখন তো ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, সে নিজের সংগঠন নিষিদ্ধ হয়েছে, তো ওই লোকটাকে হাওয়া হয়ে যাবে, ওই লোকটা কি মাটির নিচে ঢুকে যাবে, ওই লোকটাকে তার বাড়িতে যাবে না, গেলে তার বাড়িতে যে অ্যাটাক করতে হবে? এটা কি কোনো আইনসম্মত কাজ? বিএনপি এই ধরনের কাজকে সমর্থন করে না। তাকে মারার জন্য কয়েকটা গ্রুপ বিএনপি লোক যে ওখানে গেল, যা ওটা কি ঠিক হয়েছে? হয়নি। বাচ্চু মোল্লা সাহেব তাদেরকে থামাতে গেলেন, অন্যায় করেছেন? অন্যায় করেননি, উনি একটা ভালো কাজ করেছেন। তো তাকে সবাই চেনে, লোকটা বিএনপি করে, এবং তার উপর সে মাহফুজ আলমের বাবা, সেই হিসেবে তাদের গুরুত্ব পায়। তো সেই লোকটাকে আপনারা ছাড় দিলেন না, তাকে মারলেন, মেরে আহত করলেন, তাকে হাসপাতালে যেতে হলো। এটা কি বিএনপি রাজনীতি? আমার তো মনে হয় না। আমি ইদানিং তারেক রহমান সাহেবের যে সমস্ত কথাবার্তা শুনি, তার সঙ্গে এই রাজনীতির কোনো মিল নেই। তাহলে কেন হলো? আমি একটা ঘটনা উল্লেখ করলাম এই কারণে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরেকটা ঘটনা আছে, এটা একটু পরে বলি। তার আগে আমি বিএনপির আরো দু একটা কথা বলি। দেখুন, আমি এই সপ্তাহের মধ্যে বিএনপির আরো দু একটা ঘটনা, মানে তাদের মধ্যে অন্তর্কলহ কোথায় যে দাঁড়িয়েছে বলি। যেমন ধরেন, ঈদের আগে রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটা টমটম পার্কিং কে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে, এবং সেই সংঘর্ষের কারণে সেখানে যৌথ বাহিনী গিয়েছে, যে মানে গোলাগুলি হয়েছে, সারা রাত চলেছে গোলাগুলি। তারপরে যৌথ বাহিনী, সেখানকার সাবেক মেয়র, বিএনপি নেতা